হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। তো স্টুডেন্ট, আজকে এই ভিডিও লেসনে আমরা ক্লাস 12-এর বায়োলজির প্রথম ইউনিট নিয়ে আলোচনা করব। এই প্রথম ইউনিটে তোমাদের কি আছে না রিপ্রোডাকশান বা জনন সম্পর্কে রয়েছে। এই যে প্রথম ইউনিটে তোমাদের মোট 4টি চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারগুলি হলো, দেখো ফার্স্ট চ্যাপ্টার কি রয়েছে না রিপ্রোডাকশান ইন অর্গানিজমস, অর্থাৎ জীবের জনন। এখানে জীবের জনন সম্পর্কে বেসিক কিছু কনসেপ্ট রয়েছে এবং বিভিন্ন প্রকার জননের পদ্ধতি সম্পর্কে এই চ্যাপ্টারে তোমাদের রয়েছে। এবং সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের রয়েছে কি না সেক্সুয়াল রিপ্রোডাকশান ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অর্থাৎ ফ্লাওয়ারিং প্ল্যান্ট মানে সপুষ্পক উদ্ভিদের সেক্সুয়াল রিপ্রোডাকশান অর্থাৎ যৌন জনন। থার্ড চ্যাপ্টারে তোমাদের রয়েছে হিউম্যান রিপ্রোডাকশান, অর্থাৎ মানুষের জনন সম্পর্কে রয়েছে। এবং এই ইউনিটের ফোর্থ চ্যাপ্টারে অর্থাৎ শেষ চ্যাপ্টারে তোমাদের রয়েছে রিপ্রোডাক্টিভ হেলথ বা জননগত স্বাস্থ্য। তো আমরা একের পর এক ভিডিও লেসনের মাধ্যমে কিন্তু চ্যাপ্টারগুলো ডিটেলসে কনসেপচুয়াল দিকগুলো পড়ব। তো চলো প্রথম চ্যাপ্টারটা শুরু করা যাক, অর্থাৎ রিপ্রোডাকশান ইন অর্গানিজম শুরু করা যাক। দেখো, রিপ্রোডাকশান ইন অর্গানিজম অর্থাৎ কি বলছে না জীবের জনন। তো জীবের জনন সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে জনন কাকে বলে। জনন কাকে বলে না যে জৈবিক পদ্ধতিতে জীব নিজ সত্তা এবং আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধির দ্বারা নিজস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখে তাকে বলা হয় জনন। তাহলে এখানে কি বলছে, জনন কি এক প্রকার জৈবিক পদ্ধতি। এই পদ্ধতিতে জীব তার নিজ সত্তা অর্থাৎ তার নিজস্ব যে বৈশিষ্ট্য সেই নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন এবং নিজস্ব আকৃতি বিশিষ্ট অর্থাৎ একই রকম দেখতে নতুন অপত্য সৃষ্টি করে, অপত্য জীব সৃষ্টি করে। অপত্য জীবটা কি না যে নতুন জীবটা সৃষ্টি হয় তাকে বলা হয় অপত্য জীব, আর যে জীব থেকে নতুন জীব সৃষ্টি হয় তাকে বলা হয় জনিত্রী জীব। তাহলে নতুন অপত্য জীব সৃষ্টি করে এবং এই অপত্য জীব সৃষ্টির মাধ্যমে স্বাভাবিকভাবে নতুন যখন জীব সৃষ্টি হবে তখন তাদের সংখ্যা বৃদ্ধি ঘটবে এবং নিজস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখে। কীভাবে নিজস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখে না একটা জীব যখন জন্ম হয়, জন্মের পর একটা নির্দিষ্ট সময় তারা কিন্তু অতিবাহিত করে এবং একটা সময় তার আবার মৃত্যু ঘটে। কিন্তু একটা জীব যখন মৃত্যু ঘটে তখন তার বংশ নিশ্চয়ই বিলুপ্ত হয় না। কারণ কি না তারা এই জনন পদ্ধতিতে আবার নতুন কিছু অপত্য সৃষ্টি করে। সেই অপত্য সৃষ্টির মাধ্যমে তাদের যে বংশগত ধারা সেই বংশগত ধারাকে কিন্তু তারা অক্ষুণ্ণ রাখতে পারে। তাহলে জননের মূল গুরুত্বগুলো কি কি এখান থেকে আমরা পেলাম। একটা হচ্ছে জীব তার নতুন অপত্য সৃষ্টি করার মাধ্যমে বংশধারাকে অক্ষুণ্ণ রাখে, অর্থাৎ তাদের যে অস্তিত্ব ওই জীবের ওই কোনো একটা জীবের তার অস্তিত্বটাকে কিন্তু তারা বজায় রাখতে পারে। এছাড়া পরিবেশে তাদের সংখ্যাকে বাড়ায় এই জনন পদ্ধতিতে। এছাড়া কি করে না জীব তাদের ভারসাম্য রক্ষা করে, পরিবেশে জীবজগতের যে ভারসাম্য সেটা কিন্তু এই জনন পদ্ধতিতে কিন্তু তারা রক্ষা করে। কারণ একটা জীব যদি জনন সম্পন্ন না করে তারা একটা নির্দিষ্ট সময় তারা অবলুপ্তি হয়ে যাবে পরিবেশ থেকে, তখন জীবজগতের যে ভারসাম্যটা আছে সেই ভারসাম্যটা কিন্তু আর থাকবে না। কিন্তু এই জনন পদ্ধতিতে নতুন জীব সৃষ্টির মাধ্যমে জীবজগতের ভারসাম্যও কিন্তু বজায় রাখে। এছাড়া তোমরা পড়বে যে যৌন জনন পদ্ধতিতে নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের বা নতুন বৈশিষ্ট্যযুক্ত প্রাণীর, এক কথায় বলতে গেলে নতুন বৈশিষ্ট্যযুক্ত জীবের সৃষ্টি হয়। ফলে প্রতিকূল পরিবেশে বা পরিবর্তিত পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য জীব কিন্তু যে সমস্ত বৈশিষ্ট্যগুলো প্রয়োজন সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো অর্জন করে। এগুলো হচ্ছে কি না জননের গুরুত্ব। নেক্সট হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে দেখো লাইফ স্প্যান কি। জনন পড়তে গেলে আমাদের লাইফ স্প্যান ব্যাপারটা কিন্তু ডিটেলসে জানতে হবে। দেখো একটা জীবের ফরমেশান বা জন্ম যাকে বলা হয় বার্থ, এই জন্ম এবং তার শেষ পর্যায় হচ্ছে কি মৃত্যু। এই জন্ম এবং মৃত্যুর মাঝখানে একটা নির্দিষ্ট সময় কিন্তু জীব অতিবাহিত করে। এই নির্দিষ্ট সময়টাকে বলা হয় লাইফ স্প্যান বা জীবনকাল। তাহলে কোনো একটা জীবের জন্ম থেকে মৃত্যুর মাঝখানে যে সময়টা সেই সময়টাকে বলা হয় ওই জীবের লাইফ স্প্যান। সেটা বিভিন্ন জীবের ক্ষেত্রে লাইফ স্প্যান কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। তো এই লাইফ স্প্যানকে মূলত 5টা ভাগে ভাগ করা হয়। 5টা ভাগ কি কি না প্রথম হচ্ছে ফরমেশন বা বার্থ বা জন্ম, এটা হচ্ছে প্রথম পর্যায়। এর পরের পর্যায়টা হচ্ছে কি জুভেনাইল স্টেজ বা যাকে বলা হয় কৈশোর
মানুষের ক্ষেত্রে এটাকে বলা হয় কৈশোরকাল, বা এমনি একে বলা হয় কি না জুভেনাইল স্টেজ। এর পরে আসে কি পরিণতি বা ম্যাচুরিটি। একে আরেকটি নামেও কিন্তু অভিহিত করা হয়, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ স্টেজ। রিপ্রোডাক্টিভ স্টেজ অর্থাৎ এই স্টেজে কি করে না জীব জনন সম্পন্ন করে, একে বলা হয় রিপ্রোডাক্টিভ স্টেজ। এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট স্টেজ এই চ্যাপ্টার এসপেক্টে। এরপরে বলছে কি এজিং বা বার্ধক্য দশা, এবং সবশেষে কি হয় না জীবের মৃত্যু ঘটে। তো দেখো আমরা এই চ্যাপ্টারে কিন্তু এই পরিণতি দশা বা ম্যাচুরিটি বা যাকে বলা হয় কি রিপ্রোডাক্টিভ স্টেজ, এই রিপ্রোডাক্টিভ স্টেজ সম্পর্কেই ডিটেলসে আলোচনা করব। তো দেখো এখানে কিছু প্রাণী এবং কিছু উদ্ভিদের লাইফ স্প্যান সম্পর্কে দেওয়া আছে, সেগুলো তোমাদের জানতে হবে। ফার্স্ট হচ্ছে অ্যানিম্যাল বা প্রাণীর ক্ষেত্রে লাইফ স্প্যান দেওয়া আছে। দেখো শর্টেস্ট লাইফ স্প্যান অর্থাৎ সব থেকে কম সময় বাঁচে কোন প্রাণীটি? সঠিক উত্তর হবে এখানে দেখো মে ফ্লাই। এই মে ফ্লাই যেটার জীবনকাল বা লাইফ স্প্যান হচ্ছে 24 ঘন্টা বা একদিন, অর্থাৎ এরা জন্ম থেকে মৃত্যু এই সময়টা 24 ঘন্টার মধ্যে সম্পন্ন করে। এবং এদের যে ইম্পর্ট্যান্ট স্টেজ অর্থাৎ রিপ্রোডাক্টিভ স্টেজ, এটা মাত্র 5 থেকে 7 মিনিট স্থায়ী হয়। এদের রিপ্রোডাক্টিভ স্টেজটা স্থায়ী হয় মাত্র 5 থেকে 7 মিনিট, অর্থাৎ এই 5 থেকে 7 মিনিটের মধ্যে তারা নতুন অপত্য তৈরি করার কাজটা সম্পন্ন করে। এই জন্য একে বলা হয় কি না অলসো নোন অ্যাজ ওয়ান ডে ইনসেক্ট। একে ওয়ান ডে ইনসেক্ট বলা হয়, কারণ এরা একদিন মাত্র বাঁচে, এই জন্য একে বলা হয় ওয়ান ডে ইনসেক্ট। নেক্সট হচ্ছে লার্জেস্ট লাইফ স্প্যান। লার্জেস্ট লাইফ স্প্যান প্রাণীদের ক্ষেত্রে কি হবে না বোহেড হোয়েল, এটা প্রায় 200 বছর পর্যন্ত বাঁচে। একে আর্কটিক হোয়েল বা তিমিও বলা হয়। আবার উদ্ভিদের ক্ষেত্রে লাইফ স্প্যান সবথেকে বেশি হয় রেডউড ট্রির ক্ষেত্রে। এই উদ্ভিদটি প্রায় 3000 থেকে 4000 বছর পর্যন্ত কিন্তু এরা বেঁচে থাকতে পারে। নেক্সট জননের প্রকারভেদ। এই জননকে প্রধানত দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান বা যাকে বলা হয় কি অযৌন জনন, আরেকটা হচ্ছে কি সেক্সুয়াল রিপ্রোডাকশান বা যৌন জনন। তাহলে জননকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান, আর একটা হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশান। তো এই অযৌন জনন ও যৌন জনন সম্পর্কে আমাদের তাদের যে বৈশিষ্ট্য অর্থাৎ এই প্রকার জননে কি কি বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে অযৌন জনন। অযৌন জননের ক্ষেত্রে কি বলছে না একটি মাত্র জনিত্রী জীব জননে অংশগ্রহণ করে। অযৌন জননের ক্ষেত্রে একটি মাত্র জনিত্রী জীব থেকে, আগেই বললাম জনিত্রী জীব কাকে বলে না যে জীব থেকে নতুন জীব সৃষ্টি হয় তাকে বলা হয় জনিত্রী জীব, আর যে নতুন জীবটা সৃষ্টি হয় তাকে বলা হয় অপত্য। তাহলে অযৌন জননের ক্ষেত্রে একটি মাত্র জনিত্রী জীব থেকে কিন্তু অপত্য তৈরি হয়, অর্থাৎ জননের ক্ষেত্রে একটি মাত্র জনিত্রী জীব অংশগ্রহণ করে। কিন্তু ঠিক উল্টো ঘটনাটা ঘটে যৌন জননের ক্ষেত্রে। যৌন জননের ক্ষেত্রে দুপ্রকার জনিত্রী জীবের প্রয়োজন হয়, একটা হচ্ছে পিতা মাতা অর্থাৎ মেল এবং ফিমেল, দুপ্রকার বিপরীতধর্মী তাহলে জীবের প্রয়োজন হয়। সেকেন্ড পয়েন্ট বলছে অযৌন জননে কিন্তু গ্যামেট সৃষ্টি হয় না। অযৌন জননের ক্ষেত্রে কোনো গ্যামেট সৃষ্টি হয় না, কারণ এক্ষেত্রে অযৌন জননের ক্ষেত্রে কি হয় শুধুমাত্র কোনো জীবের দেহকোষ বিভাজিত হয়ে নতুন অপত্য সৃষ্টি করে, তাই এক্ষেত্রে গ্যামেট গঠিত হয় না। আর যেহেতু গ্যামেট গঠিত হয় না তার জন্য এখানে কিন্তু নিষেক সম্পন্ন হয় না। কিন্তু যৌন জননের ক্ষেত্রে জনন কোষ বা গ্যামেট গঠিত হয়, কারণ এক্ষেত্রে দুপ্রকার গ্যামেট গঠিত হয়, একটা হচ্ছে মেল প্রাণী থেকে মেল গ্যামেট এবং প্রাণী বা উদ্ভিদ থেকে মেল গ্যামেট, এবং ফিমেল জীব থেকে কিন্তু ফিমেল গ্যামেট উৎপন্ন হয় এবং এদের মিলন ঘটে, অর্থাৎ নিষেক সম্পন্ন হয় এবং নিষেকের মাধ্যমে জাইগোট উৎপন্ন হয় এবং সেই জাইগোট পরবর্তীকালে নতুন অপত্য সৃষ্টি করে। তাহলে যৌন জননের ক্ষেত্রে গ্যামেট সৃষ্টি হয় এবং নিষেক কিন্তু ঘটে, যেটা অযৌন জননের ক্ষেত্রে ঘটে না।
নেক্সট পয়েন্ট কি বলছে না অযৌন জননে কেবলমাত্র মাইটোসিস কোষবিভাজন পরিলক্ষিত হয়। একটু আগেই তোমাদের বললাম যে মাইটোসিস কোষবিভাজন কেন পরিলক্ষিত হয় না যেহেতু এক্ষেত্রে দেহমাতৃকোষ থেকে অর্থাৎ অযৌন জননের ক্ষেত্রে দেহমাতৃকোষ থেকে মাইটোসিস কোষবিভাজন প্রক্রিয়ায় নতুন অপত্য সৃষ্টি হয়, তাই এখানে শুধুমাত্র মাইটোসিস কোষবিভাজন পরিলক্ষিত হয়, কোনো প্রকার মিওসিস কোষবিভাজন পরিলক্ষিত হয় না। কিন্তু এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে গ্যামেট তৈরি হয় না, কিন্তু কি তৈরি হয় না রেণু গঠন হয়, রেণু। বা এই জন্য অযৌন জননের একককে বলা হয় রেণু বা স্পোর। কিন্তু যৌন জননের ক্ষেত্রে মাইটোসিস এবং মিওসিস এই দুপ্রকার কোষবিভাজন পরিলক্ষিত হয়। মাইটোসিস কোষবিভাজন পরিলক্ষিত হয় এবং মিওসিস কোষবিভাজন দুপ্রকার কোষবিভাজন কিন্তু পরিলক্ষিত হয়। যখন গ্যামেট গঠন হয় তখন কিন্তু মিওসিস কোষবিভাজন পরিলক্ষিত হয়। আবার সেই গ্যামেটের যখন মিলন ঘটে অর্থাৎ নিষেক ঘটে এবং নিষেকের পরে যে জাইগোটটা উৎপন্ন হয় সেই জাইগোটটি মাইটোসিস কোষবিভাজনে বিভাজিত হয়ে নতুন অপত্য সৃষ্টি করে। অর্থাৎ যৌন জননের ক্ষেত্রে মাইটোসিস এবং মিওসিস দুপ্রকার কোষবিভাজন পরিলক্ষিত হয়। নেক্সট হচ্ছে কি না অযৌন জননের ক্ষেত্রে অপত্য জীব মাতৃজীবের সদৃশ হয়, অর্থাৎ যাকে বলা হয় কি ক্লোন ফরমেশন। অর্থাৎ অযৌন জননের ক্ষেত্রে ক্লোন ফরমেশন ঘটে। ক্লোন মানে কি না যদি অপত্য জীবটা জেনেটিক্যালি এবং মরফোলজিক্যালি অর্থাৎ অঙ্গসংস্থানগতভাবে এবং জিনগতভাবে মাতৃজীবের মতো হয় তখন তাকে বলা হয় ক্লোন। যেহেতু অযৌন জনন প্রক্রিয়ায় মাইটোসিস কোষবিভাজনে দেহমাতৃকোষ থেকে নতুন অপত্য সৃষ্টি হয়, তার জন্য যে অপত্যটা তৈরি হয় সেটা কিন্তু সম্পূর্ণরূপে মাতৃজীবের মতো হয়, অর্থাৎ জেনেটিক্যালি অর্থাৎ জিনগতভাবে এবং মরফোলজিক্যালি অর্থাৎ অঙ্গসংস্থানগতভাবে তারা কিন্তু সম্পূর্ণরূপে মাতৃজীবের মতো হয়। অর্থাৎ এই জন্য একে বলা হয় কি ক্লোন ফরমেশন ঘটে। কিন্তু যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় এবং সেখানে তোমরা একটু আগেই দেখলে যে এখানে কি হয় মিওসিস কোষবিভাজন ঘটে, আর মিওসিস কোষবিভাজন ঘটে এছাড়া দুটা ভিন্ন ধরনের গ্যামেটের মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয় এবং সেই জাইগোট থেকে যেহেতু অপত্য তৈরি হয় তাই এক্ষেত্রে ভেদ বা প্রকরণ পরিলক্ষিত হয়। অর্থাৎ যে নতুন অপত্যটা তৈরি হয় তার মধ্যে সম্পূর্ণ পিতা বা সম্পূর্ণ মাতার মতো একই রকম বৈশিষ্ট্য থাকে না, কিছু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, অর্থাৎ ভেদ বা প্রকরণ পরিলক্ষিত হয়। তাহলে এটা হচ্ছে অযৌন জনন আর যৌন জননের মধ্যে বেসিক ডিফারেন্স বা এদের কি না বৈশিষ্ট্য। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব অযৌন জননের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে। তো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই নিচে এই যে সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।